নমস্কার। সাদা কথা কালো কথায় সোনিকার মৃত্যু রহস্য নিয়ে আমি অতনু রয়েছি আপনাদের সঙ্গে। রহস্যের জাল আরও ছড়াচ্ছে, কারণ গতকালের পর আজ আবার জিজ্ঞাসাবাদ করা হয়েছে বিক্রমকে। দুপুরে টালিগঞ্জ থানায় যান অভিনেতা এবং তারপর টানা 5 ঘন্টা তাকে জেরা করা হয়। গতকালের যে বক্তব্য, সেই বক্তব্যে কিছু অসঙ্গতি ছিল বা নতুন কিছু জানার চেষ্টা ছিল পুলিশের তদন্তকারী অফিসারদের, আর সেজন্যই আজ 5 ঘন্টা ধরে তাকে জেরা করা হয়। ঠিক কি কথোপকথন হয় সূত্র মারফত যা জানা গেছে, প্রথমে একবার দেখে নেওয়া যাক। 28 এপ্রিল সন্ধ্যায় কোথায় গিয়েছিলেন? 28 তারিখ পার্ক স্ট্রিটের পাবের রুফটপে সোনিকা ও বন্ধুদের সঙ্গে আড্ডার প্ল্যান ছিল। আপনি ছিলেন? আমি ছিলাম না। আপনি কোথায় ছিলেন? ক্যামাক স্ট্রিটের একটি বারে ছিলাম। মদ খেয়েছিলেন? হ্যাঁ, রাম অর্ডার দিই। সোনিকা কোথায় ছিলেন? সোনিকা সেখানে অন্য বন্ধুদের সঙ্গে মদ খাচ্ছিল। আপনি খাননি? আমি মাত্র এক পেক খেয়েছিলাম। তারপর কি হয়? অন্য একটি হোটেলের বারে যাই। সেখানেও মদ খান? মদ নয়, ঠান্ডা পানীয় খেয়েছিলাম। সোনিকার সঙ্গে কতদিনের আলাপ? আমাদের 4 মাসের সম্পর্ক। ঠিক এরকমই জিজ্ঞাসা ছিল পুলিশের এবং এরকমই উত্তর ছিল সূত্র মারফত যা খবর পাওয়া যাচ্ছে এখনো পর্যন্ত। এবং দুবার জিজ্ঞাসাবাদ কাল বেশ কিছুক্ষণ এবং তারপর আজও 5 ঘন্টা জেরা। এবং এই জেরার পরে জানা যাচ্ছে যা তার দুজনের বন্ধুদের ডেকে পাঠানো হবে, বারবার তাদের কাছ থেকেও জানতে চাওয়া হবে। বেশ কিছু বিষয় পুলিশ জানতে চাইছে, কিন্তু তদন্ত কোন পথে এগোচ্ছে, কিভাবে এগোচ্ছে এবং এই রহস্যের জট খুলবে কিভাবে, তা নিয়েই আমাদের এই আলোচনা। আমাদের সঙ্গে এই মুহূর্তে স্টুডিওয়ে কে রয়েছেন একবার আলাপ করে দিতে চাইবো। আইনজীবী নৃপেন্দ্র রঞ্জন মুখোপাধ্যায় আমাদের সঙ্গে এই মুহূর্তে স্টুডিও রয়েছেন। আমাদের সঙ্গে সরাসরি এই মুহূর্তে রয়েছেন প্রতিনিধি সুকান্ত মুখোপাধ্যায় এবং আমাদের সঙ্গে রয়েছেন ফ্যাশন ডিজাইনার অভিষেক দত্ত। প্রথমে আমি একটু সুকান্তর সঙ্গে কথা বলবো, তবে তার আগে আমি আইনজীবী রয়েছেন নৃপেন্দ্রবাবুর কাছ থেকে একটু জেনে নিতে চাইবো। এখনো পর্যন্ত ঘটনার পর 11 দিন পার হয়ে 12 দিন পার হয়ে গিয়েছে, এখনো পর্যন্ত কি মনে হয় আপনার পুলিশের প্রথম থেকে কি করণীয় ছিল? দেখুন, প্রথমে যেটা করা উচিত ছিল সেটা হচ্ছে ব্রেথ অ্যানালাইজিং টেস্ট, যে ব্লাড লেভেল অফ অ্যালকোহল কত আছে সেটা নির্ধারিত করার জন্য, বা অন্য কোনো প্যাথোলজিক্যাল টেস্ট টু ডিটারমিন দি লেভেল অফ ব্লাড অ্যালকোহল। কেন 30 mg পার 100 ml এ ব্লাড অ্যালকোহল থাকলে তবেই সেটা অপরাধ হিসাবে গণ্য করা হয়। সেটা করা হয়েছে কিনা আমি জানি না এক্ষেত্রে, তবে ফ্যাক্ট অ্যান্ড সার্কামস্টান্সেস অফ কেস ইন্ডিকেটস দ্যাট ইট ওয়াজ এ কেস অফ ড্রাঙ্কেন ড্রাইভিং। তারপর পরবর্তীকালে ঠিক কোন ধাপে কিভাবে পুলিশের কি করা উচিত ছিল? দেখুন, ওরা যে চার্জটা আনছে সেটা হচ্ছে 304A, র্যাশ আর নেগলিজেন্ট ড্রাইভিং কজিং ডেথ। তো সেখানে নেগলিজেন্ট ড্রাইভিং, যেটা নেগলিজেন্সের অনেক মাত্রা থাকে, যদি নেগলিজেন্সের মাত্রা অত্যাধিক হয়ে থাকে তাহলে সেখানে একটা ইন্টেন্টের একটা প্রচ্ছন্ন ছোঁয়া থেকে থাকে, যেটা হচ্ছে কালপেবল হোমিসাইড, যে ডুইং সাচ অ্যান অ্যাক্ট উইথ দি নলেজ দ্যাট ইট লাইকলি মে কজ ডেথ। তাহলে আমরা যেটা বলি সাধারণত যে ব্রেকনেক স্পিডে গাড়ি চালাচ্ছে, ঘাড় ভাঙা গতিতে গাড়ি চালাচ্ছে, রাত্রিবেলা বিভিন্ন পাবে মদ্যপান করে ড্রাঙ্কেন অবস্থায় গাড়ি চালাচ্ছে, এটা নিঃসন্দেহে একটা ক্রিমিনাল অ্যাক্ট। সেক্ষেত্রে কোন ধারা এবং কি শাস্তি হতে পারে? 299 হচ্ছে কালপেবল হোমিসাইড, or with the knowledge that he is likely to by such act to cause death commits an offence of culpable homicide. আমি একটু অভিষেকের সঙ্গে কথা বলবো। অভিষেক, আপনারা ঠিক কি চাইছেন? কারণ পুলিশ তদন্ত শুরু করেছে, তদন্তের মাধ্যমে সত্যিটা বেরিয়ে আসবে। আপনাদের কি মনে হয় যে ঘটনা ঘটেছে তাতে ঠিক কি ঘটনা ঘটেছিল? এটা নিছকই একটা দুর্ঘটনা নাকি এর মধ্যে গাফিলতি ছিল, বিক্রমের কোনো গাফিলতি ছিল? না, এটা ডেফিনেটলি দুর্ঘটনা, কিন্তু এটার মধ্যে অনেক গাফিলতি বিক্রমের তরফ থেকে প্রথম থেকেই আসছে। ইনফ্যাক্ট অ্যাক্সিডেন্ট যে কারো হতে পারে, সেখানটায় ফ্যাক্টসগুলো লুকোনোর উচিত ছিল না। আর এই যে প্রেস কনফারেন্স ডাকা হয়েছিল কিছুদিন আগে, বিক্রম ডেকেছিল, সেখানটায় সে মিথ্যে কথা বলেছিল যে আমি ড্রিঙ্ক করিনি বা আমি জোরে গাড়ি চালাইনি। এখন তার স্টেটমেন্ট কিন্তু প্রতিদিন বদলে যাচ্ছে। তো এখানটায় কাকে কি বিশ্বাস করবো এখন কেউ জানে না। আমি চাই কি সত্যিটা সামনে আসুক, সেই হিসেবে তাকে সেরকম পুলিশদের উচিত কি তার উপর সেরকম স্টেপ নেওয়া।
অভিষেক, আপনার কি মনে হয় প্রথম থেকে পুলিশ সঠিক কাজ করেনি বা কোথাও স্টেপ নিতে গাফিলতি ছিল পুলিশের, কোথাও একটা ধীর গতিতে তদন্তের কাজে এগোচ্ছিল? Definitely, there was a delay in the entire investigation, which not only me, everybody feels the same. বাট এখানটায় আমি কারো উপর পয়েন্ট আউট করতে চাই না, বাট এখন যেহেতু এই ইনভেস্টিগেশনটা ঠিক গতিতে শুরু হয়েছে, আমার মনে হয় কি অনেক ফ্যাক্ট আরো বেরোবে, আর যত টাইম যাচ্ছে ততটা এটা ক্লিয়ারিফাই হচ্ছে, লোকেদের কাছেও হচ্ছে, পুলিশের কাছেও হচ্ছে কি কি ঘটেছিল আসলে। কিন্তু তদন্ত তো চলছে, তদন্ত দেরি হচ্ছে কিন্তু তদন্ত তো চলছে, এখনো তদন্ত চলছে। তাহলে মিথ্যে নিয়ে আপনারা এত সরব ছিলেন কেন? কেন এতটা সরব ছিলেন শুরু থেকে? না, মিথ্যে নিয়ে কারণ অনেকেই অনেক কিছু জানতো আগে থেকেই কি বিক্রম সেদিন ড্রিঙ্ক করেছিল। সেখানটায় আমি ছিলাম না সেই রাত্রে, বাট অনেকে দেখেছিল তাকে ড্রিঙ্ক করতে। তার যে গতিতে গাড়ি চলছিল সেটা নিয়ে কিন্তু অনেক জিজ্ঞাসাবাদ হয়েছিল। যার স্কিড মার্ক দেখা গেছিল তাতে বলা হয়েছিল কি 100-র ওপরে গতিতে গাড়িটা চলছিল। সেই জিনিসগুলোকে কাভার আপ করার জন্য যেই মিথ্যেগুলো বলা হয়েছে সেটা উচিত ছিল না। দেখুন, এই মিথ্যেগুলো তো বিক্রম বলেছিল, এই মিথ্যেগুলো তো বিক্রম বলেছিলেন। পুলিশের তরফ থেকে তো কিছু বলা হয়নি, পুলিশের তরফে তদন্ত হয়েছে এবং তদন্ত এখনো পর্যন্ত চলছে। আপনারা শুরুতে কি তাহলে আপনাদের আস্থা ছিল না পুলিশের উপরে? সেটা না, there was lot of different talks which was going on কি অনেক কিছু যেটা আগে দেখা যায়নি, ব্লাড টেস্ট রিপোর্ট কেন দেয়া হয়নি তখন, বা সিসিটিভি ক্যামেরা ফুটেজ কেন দেখানো হচ্ছে না কাউকে, বা সেটা পাওয়া যাচ্ছে না বলে বক্তব্য করা হয়েছিল। সেগুলো যখন হচ্ছিল না, এতদিন পরে 9 দিন পরে যখন সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে কি বিক্রমের বাড়ির বাইরে ওরা 35 মিনিট ধরে ছিল, এগুলো এখন কেন হচ্ছে? এটা তো 8 দিন 7 দিন আগেও হতে পারতো না? ঠিক ঠিক। অভিষেক, আমাদের সঙ্গে থাকুন। সুকান্ত মুখোপাধ্যায় প্রতিনিধি আমাদের সঙ্গে সরাসরি এই মুহূর্তে রয়েছেন। সুকান্ত, বারবার ডেকে পাঠানো হচ্ছে বিক্রমকে। গতকাল বেশ কিছুক্ষণ বিক্রমকে জিজ্ঞাসাবাদ করা হয়, তারপর রেকর্ডিং করা হয়, বন্ড রেকর্ড করা হয়, তারপর আজ প্রায় 5 ঘন্টারও বেশি সময় ধরে তাকে জেরা করা হয়। বারবার কেন ডেকে পাঠানো হচ্ছে? পুলিশের কি কোনো গাফিলতি ছিল? দেখো, গত 28 তারিখে দুর্ঘটনার পর 29 তারিখ সকালবেলা ভোরবেলাতে মূলত দুর্ঘটনা ঘটে। তারপরে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল বিক্রমকে এবং সনিকাকে, যেখানেই মৃত্যু হয়েছিল কিন্তু সনিকার। এই ঘটনার পর কিন্তু প্রথম থেকে বিক্রমের বয়ান কোনোভাবে কিন্তু নেওয়া সম্ভব হয়নি। প্রাথমিক শুধুমাত্র তাকে কিছু জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। তারপরে যেহেতু তারও মাথায় চোট ছিল, সেই কারণে তিনি দীর্ঘদিন হাসপাতালে ভর্তি ছিলেন, প্রায় 1 সপ্তাহের উপর হাসপাতালে ভর্তি ছিল। তাই প্রথম যে গাফিলতি বা পুলিশের তরফ থেকে হয়েছিল সেটা হচ্ছে যে স্টেটমেন্ট রেকর্ড করা হয়নি। এই ধরনের ঘটনায়, যে কোনো ধরনের দুর্ঘটনার ক্ষেত্রে কিন্তু প্রথমে যারা ভিকটিম হয় তাদেরকে কিন্তু জিজ্ঞাসাবাদ করা হয় বা তাদের বয়ানটা রেকর্ড করা হয় যে ঠিক কি ঘটেছিল, কি পরিস্থিতিতে এই গোটা দুর্ঘটনা ঘটেছিল, কি হয়েছিল, এই বিষয়গুলো জানার জন্য কিন্তু ভিকটিমকে বা ভিকটিমের বয়ান নেওয়া হয়। এক্ষেত্রে দেখা গেছে প্রথম থেকে এই একটা গাফিলতি কিন্তু প্রথম থেকে তদন্তকারীরা করেছেন যে বিক্রমের কোনো বয়ান নেওয়া হয়নি। হাসপাতালে ভর্তি থাকাকালীনই হোক কিংবা হাসপাতাল থেকে ছাড়ার পরও দীর্ঘদিন কিন্তু তার কোনো স্টেটমেন্ট রেকর্ড করা হয়নি। অবশেষে একটি 3 থেকে 4 সেকেন্ডের ফুটেজ যেখানে দেখা যায় যে বিক্রমকে হাতে গ্লাস নিয়ে, পানীয়ের গ্লাস নিয়ে, তারপরেই কিন্তু কার্যত তৎপরতার সঙ্গে নামে এবং ঘটনার প্রায় 1 সপ্তাহ পর উপর্যুপরি 2 বার ডেকে বিক্রমকে জিজ্ঞাসাবাদ করা হয়। একবার গতকাল প্রায় গভীর রাত পর্যন্ত তার বয়ান নেওয়া হয় এবং এদিনকে 1:30 থেকে 5টা পর্যন্ত তার বয়ান রেকর্ড করা হয়। এটার কারণ অবশ্য যেটা তদন্তকারীরা বলছেন যে সনিকা বা বিক্রম দুটো ক্ষেত্রে কিন্তু একটা হাই প্রোফাইল বা তাদের যে প্রোফাইল সেটা কিন্তু সেলিব্রিটি লেভেলে, সেই কারণে তাদের প্রাথমিকভাবে বয়ান নিতে কিছুটা ডিলে হয়েছে। অর্থাৎ প্রথম যে গাফিলতি পুলিশের তরফ থেকে সেটা হচ্ছে এই তাদের বক্তব্য নেওয়া। দ্বিতীয় যে গাফিলতি সেটা হচ্ছে যে ব্লাড স্যাম্পল সংগ্রহ। এক্ষেত্রেও কিন্তু একটা ডিলে বা এক্ষেত্রেও কিন্তু একটা দেরি কাজ করেছে। তার কারণ এই ধরনের ঘটনায় বিশেষ করে মদ্যপান করেছেন কি করেননি এইটাকে প্রমাণ করার ক্ষেত্রে কিন্তু ব্লাড স্যাম্পল নেওয়া এবং সেটার পরীক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে যে বিক্রমের ব্লাড স্যাম্পল নিতে দেরি হয়েছে এবং যেটা পুলিশ সূত্রে খবর যে ব্লাড স্যাম্পল অনেক পরে যারা নিয়েছে সেই টেস্টে মদ্যপান করেছিল কিনা বা ইনটক্সিক তিনি ছিলেন কিনা সেটা জানা যায়নি। এক্ষেত্রে যেটা জানা যাচ্ছে বা এক্ষেত্রে চিকিৎসা বিজ্ঞান যেটা বলে, যদি যে ব্যক্তি
তার রক্তে অনেক সময় ধরা পড়ে না ইনটক্সিক, তার কারণ অনেক সময় সে ট্যাবলেট সহ একাধিক নেশা করে বা শুকনো নেশা, এই ধরনের শুকনো নেশার করার ক্ষেত্রে কিন্তু অনেক সময় ইনটক্সিক থাকে কিনা বা ব্লাডে মদ খেয়েছে কিনা সেটা কিন্তু প্রমাণিত হয় না। এক্ষেত্রে একটা প্রশ্ন উঠছে, বিক্রম মদ্যপান ছাড়া অন্য ধরনের কোনো নেশা করে কিনা। তবে সব মিলে দ্বিতীয় যে সব থেকে বড় গাফিলতি পুলিশের, সেটা হচ্ছে ব্লাড স্যাম্পেল সংগ্রহ করতে বা নমুনা সংগ্রহ করতে দেরি করা। এবং তৃতীয় সব থেকে গুরুত্বপূর্ণ যেটা, যে ফুটেজ দেখা যাচ্ছে, অর্থাৎ এই HHIতে বা এক্সাইডের কাছে যে 5 তারা হোটেল রয়েছে, যেখানকার ফুটেজ কার্যত বিভিন্ন জায়গাতে ছড়িয়ে পড়েছে, যেখানে দেখা যাচ্ছে যে হাতে গ্লাস নিয়ে নাচতে দেখা যাচ্ছে বা বিভিন্ন তরুণীর সাথে দেখা যাচ্ছে বিক্রমকে, যার ফোন থেকে এটা রেকর্ড করা হয়েছে, ভিডিও রেকর্ডিং করা হয়েছে, সেই ফুটেজটি কিন্তু এখনো পর্যন্ত পুলিশ বাজেয়াপ্ত করতে পারেনি। এই কারণে কিন্তু বেশ কিছু জায়গাতে ত্রুটি রয়েছে তদন্তকারীদের। যদি সেই মোবাইল যদি বাজেয়াপ্ত করা যেত, তাহলে কিন্তু নিশ্চয়ই সেই ফুটেজে নিশ্চয়ই 3 থেকে 4 সেকেন্ডের ফুটেজ হবে না, আরো বেশি ফুটেজ হবে, সেখানে আরো বেশ কিছু ক্যারেক্টারকে দেখা যেতে পারে। সেক্ষেত্রে পুলিশের সব থেকে বড় গাফিলতি বা তদন্তকারী দলের সব থেকে বড় গাফিলতি এই ফুটেজ সংগ্রহ না করা বা যার মোবাইল সেটাকে আটক বা বাজেয়াপ্ত না করা। তাই যে সমস্ত গাফিলতির কথাগুলো বললাম, এগুলো কিন্তু এখনো পর্যন্ত তদন্তের সব থেকে বড় অন্তরায় হয়ে উঠছে। এবং যেহেতু 304-এর যে ধারা দেওয়া হয়েছে অনিচ্ছাকৃত খুন, যাতে ইতিমধ্যে জামিন পেয়েছেন বিক্রম চট্টোপাধ্যায়, এক্ষেত্রে কিন্তু তদন্তকারীরা যেটা মনে করবেন বা পরবর্তীকালে তাদের তদন্ত যে পথে নিয়ে যাবে, যে তাদেরকে প্রমাণ করতে হবে যে এই গোটা ঘটনায় কোনো ইন্টেনশন কাজ করেছে, কোনো নলেজ কাজ করেছে। অর্থাৎ সেক্ষেত্রে 304-এর যে ধারা দেওয়া হয়েছে, এটা পরিবর্তনের কিন্তু একটা সম্ভাবনা থাকছে। তবে সেটা আপাতত যে সমস্ত বয়ান নেওয়া হয়েছে, বিক্রমের বয়ান হয়েছে, তাতে কিন্তু বিস্তর অসঙ্গতি রয়েছে। পরবর্তীকালে তাকে আরো জিজ্ঞাসাবাদ করা হবে বা বন্ধু বান্ধবদের জিজ্ঞাসাবাদ করে সেখানে যদি কোনো সংগতি বা অসঙ্গতি পাওয়া যায়, সুকান্ত আমাদের সঙ্গে থাকো। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন অভিনেত্রী সোলাঙ্কি, আমাদের সঙ্গে রয়েছেন। সোলাঙ্কি, দীর্ঘদিন সেট শেয়ার করেছেন, দীর্ঘদিন স্ক্রিন শেয়ার করেছেন বিক্রমের সঙ্গে, আপনার কাছ থেকে অনেক কিছু জানার রয়েছে। সবার প্রথমে যেটা জানার রয়েছে সোলাঙ্কি, একজন মানুষ মিডিয়ার সামনে সবার সামনে বললেন যে তিনি মদ খাননি। একটু পরিষ্কার করে বলো, আমি বুঝতে পারছি না। সোলাঙ্কি, আপনি শুনতে পাচ্ছেন? বুঝতে পারছি না। সোলাঙ্কি, শুনতে পাচ্ছেন? আরেকবার একটু বলো, আমি বুঝতে পারছি না। স্পষ্ট শুনতে পাচ্ছেন কি? হ্যাঁ হ্যাঁ বলুন। একজন মানুষ যিনি মিডিয়ার সামনে, কাছে একটু ডিস্টার্ব হচ্ছে লাইনটা। সোলাঙ্কি, আমি আপনার সঙ্গে কথা বলবো, কোথাও নিশ্চয়ই সমস্যা হচ্ছে, আপনার সঙ্গে পরবর্তীকালে কথা বলবো, আমাদের সঙ্গে থাকুন। আমি একটু নৃপেন্দ্রবাবুর কাছ থেকে একটু জেনে নিই। নৃপেন্দ্রবাবু, একটা সমস্যার কথা আমাদের প্রতিনিধি জানালেন এই মুহূর্তে, সেটা হচ্ছে যে যদি কেউ মদ্যপান না করে থাকেন, তার ব্লাডে অ্যালকোহল পাওয়া যাবে না, কিন্তু অন্য ধরনের নেশা, কোনো ড্রাই নেশা তিনি করে থাকতে পারেন, সেক্ষেত্রে ধরার কি উপায় থাকে? দেখুন, সার্কামস্টান্সিয়াল এভিডেন্সটা খুব ইম্পর্ট্যান্ট। এই যে সিসিটিভি ক্যামেরা, রাস্তায় সিসিটিভি ক্যামেরা থাকলে তার ফুটেজ, তারপর গাড়িটা যে স্কিড করেছে সেটা কিভাবে স্কিড করেছে, ইম্প্যাক্টটা কিভাবে হয়েছে, এগুলো সব ফরেনসিক্স টেস্ট করলে দেখা যেতে পারে যে তার মাসেলের উপর কন্ট্রোল ছিল কি ছিল না, তিনি কোন লেভেল অফ কনসিয়াসনেসে ছিলেন, তার গাড়ির গতিবেগ কত ছিল, এইগুলো সার্কামস্টান্সিয়াল এভিডেন্স দিয়ে প্রমাণ করতে হবে। আরও একটা বিষয়, বেশ কিছু জায়গায় গাফিলতির কথা যেগুলো আমাদের প্রতিনিধিও জানালেন, সুকান্ত একটু আগে জানালেন, তার মধ্যে এক এক করে যদি আমি আপনার কাছে জানতে চাই। প্রথমত, দেরিতে বয়ান নেওয়া, কারণ এর আগে বয়ান নেওয়ার সুযোগ ছিল, যেহেতু তারা সেলিব্রিটি, সেক্ষেত্রে সোনিকা এবং বিক্রম দুজনেই সেলিব্রিটি, সেক্ষেত্রে একটু সময় নিয়ে পুলিশ বয়ান নিচ্ছে, অনেকটাই সময় নিয়ে বয়ান নিচ্ছেন, ঘটনার প্রায় 11 দিনের মাথায় বা 11 দিন পরে বয়ান নিচ্ছেন, এটা আপনি কিভাবে দেখছেন? দেখুন, বয়ান নিতে যত দেরি হবে তত সে মেকআপ করে ফেলতে পারবে, তত সে জিনিসটা চিন্তা করে সাজিয়ে নিতে পারবে। সুতরাং অ্যাট দি ভেরি ফার্স্ট ইনস্ট্যান্স ভেরি প্রম্পটলি বয়ানটা নেওয়া উচিত ছিল, এটা প্রশাসনিক গাফিলতি। দ্বিতীয়ত, ব্লাড স্যাম্পল নিতে দেরি করা। হ্যাঁ, ব্লাড স্যাম্পল নিতে দেরি করা, কেন বেশিরভাগ জায়গায় ব্লাড স্যাম্পল নেওয়ার ব্যবস্থা থাকে না। ব্রেথ অ্যানালাইজার বোধহয় অর্ধেক থানায় নেই, আর মেডিকেল কলেজ মানে হসপিটালগুলোতে সেখানেও বোধহয় ব্লাড টেস্ট করার, অ্যালকোহল লেভেল টেস্ট করার ঠিকমতো ব্যবস্থা নেই। সেই জন্য এটা একটা ফ্যাটাল মিস্টেক হয়ে যায় অন দি পার্ট অফ দি ইনভেস্টিগেশন। নিপেন্দ্ররঞ্জন বাবু, আরও একটা বিষয়, এই বয়ান নিতে পুলিশ দেরি করেছে, এটা যেমন কথা উঠছে, খুব স্বাভাবিক, এই কথাটা উঠবে কেন 11 দিনের মাথায় বয়ান, কিন্তু বয়ানটা জরুরি নাকি সার্কামস্টান্সেস এভিডেন্স বা ফরেনসিক পরীক্ষা সেটা বেশি জরুরি এই ধরনের ঘটনার ক্ষেত্রে? এই ধরনের ঘটনার ক্ষেত্রে আপনার ফরেনসিক এক্সামিনেশনটা খুব জরুরি, খুবই জরুরি। তাছাড়া সার্কামস্টান্সিয়াল এভিডেন্স তো সবসময়ই থাকছে, সেটা ইনভেস্টিগেশন করার সময় আরও ভালোভাবে প্রকাশ পাবে। দেখুন, ঘটনা ঘটার ঠিক পরেই ঠিক পরের দিনে ফরেনসিক টিম গিয়েছে, পুরো ঘটনাস্থল ঘুরে এসেছে, সেক্ষেত্রে বয়ান না হয় দেরিতে নেওয়া হয়েছে, কিন্তু কোনোভাবে পুলিশের গাফিলতি ছিল সেটা কি বলা যাবে তাহলে? কারণ পুলিশ তো তাদের মতো করে নমুনা সংগ্রহ করেছে, ফরেনসিক কিন্তু ব্লাড টেস্ট করেনি,
ব্লাড অ্যালকোহল লেভেলটা টেস্ট করেনি অ্যাট দি ভেরি ফার্স্ট ইনস্ট্যান্স, ঘটনার সাথে সাথে। যেখানে একটা ড্রাঙ্কেন ড্রাইভিং হয়েছে বোঝা যাচ্ছে, সেখানে ব্লাড অ্যানালাইজিংটা খুব ইম্পর্ট্যান্ট। সোলাঙ্কির সঙ্গে একটু কথা বলবো। সোলাঙ্কি, একটা সেটে দীর্ঘদিন ধরে আপনারা একসঙ্গে কাজ করেছেন, আপনি এবং বিক্রম। এই মুহূর্তে বিক্রম একটা সমস্যায় পড়ে রয়েছে, আইনি জটিলতার মধ্যে পড়ে রয়েছে, এবং তার আগে একটা দুর্ঘটনা ঘটে গেছে বিক্রমের সঙ্গে। আপনার উপর নিশ্চয়ই প্রভাব পড়েছে কিছুটা হলেও। একসাথে কাজ করতে করতে আমাদের যেটা হয়, আমরা না একটা ফ্যামিলির মতন হয়ে যাই, কারণ 12-14 ঘন্টা এবং তার থেকেও এক এক সময় বেশি 16-17 ঘন্টা আমাদেরকে টানা শুটিং করতে হয়, টানা একসাথে কাজ করতে হয়। তো বেশিরভাগ সময়টাই দিনে কাটাতে কাটাতে যা হয় আর কি, পরস্পরের সাথে সম্পর্কগুলো খুব ক্লোজ হয়ে যায়, যে কারণে প্রভাব তো পড়েই। একজনের জীবনে কিছু হলে আরেকজন, আর আশেপাশে যারা পারিপার্শ্বিক, তাদের লাইফে তো একটা প্রভাব পড়বেই। সোলাঙ্কি, 11 দিন আগে যখন প্রথম দুর্ঘটনার কথা শুনলেন, সেই সময় আপনার মানসিক অবস্থা কী ছিল যখন প্রথম জানলেন? আমি প্রথম জানতে পেরেছি বেশ সকালবেলা। আমাদের বেশ কয়েকটা কমন ফ্রেন্ড আছে, সেরকম একটা সূত্র থেকে জানতে পেরেছি। আমি মানে আমার সেই মুহূর্তে কিছু ভাবার সময় ছিল না। আমার বাড়ি থেকে যেহেতু রুবিটা যথেষ্ট কাছে, খুব কাছে বলে আমি তখনই পৌঁছে গেছিলাম হসপিটালে। আমাদের প্রথমে ঢুকতে দেওয়া হয়নি, মানে আমরা ঢুকতে দেওয়া হয়নি ইন দ্য সেন্স বিক্রমের যেখানে চিকিৎসা চলছিল সেখানে যেতে দেওয়া হয়নি, বিকজ ওর কিছু মেডিকেশনস হেন তেন, ওর অনেকগুলো ট্রিটমেন্ট চলছিল বলে আমরা নিচেই ওয়েট করছিলাম। তারপরে যখন দেখতে যাই তখনও আনকনশিয়াস। সেখানে কি পরিস্থিতি দেখেছিলেন? সেখানে গিয়ে আপনি যখন ওখানে গেলেন তখন সেখানকার কি পরিস্থিতি ছিল? যখন গেছি তখন তো আমরা কয়েকজনই ছিলাম, আমরা কয়েকজন বন্ধু বান্ধব যারা আমরা মানে বিক্রমের বন্ধু, তারাই আমরা কয়েকজন ছিলাম। আমাকে সনিকার ফোনটা দেওয়া হয়েছিল, যে সনিকার ফোন পাসওয়ার্ড লক ছিল। সনিকার ফোন যেহেতু পাসওয়ার্ড লক ছিল, যে কারণে আমরা কেউ পাসওয়ার্ড জানতাম না। স্বাভাবিকভাবে আমাদের সাথে সনিকার অতটা পরিচয় ছিল না, আর পরিচয় থাকলেও জানো যে পাসওয়ার্ডটা তো কারোর পক্ষে জানা সম্ভব হয় না। তো পুলিশও খুলতে পারছিল না ফোনটা। বিক্রমের ফোন অলরেডি তখন পুলিশের দপ্তরে, ওরা আমাদেরকে বিক্রমের ফোনও দেয়নি। সনিকার ব্যাগ পুরো ব্লাডে ভর্তি, সনিকার ফোন পুরো ব্লাডে ভর্তি। তো আমরা তখন অনেক চেষ্টা করেছি সনিকার ফোনটা খোলার, যে কোনোভাবে যদি একটা মিলে যায়, যাতে কোনোভাবে একটা কন্ট্যাক্ট পাই, ওর বাড়িতে জানাতে পারি, সেটাও সম্ভব হয়নি। তো সেক্ষেত্রে আমাদের আরও কিছু বন্ধু বান্ধব যাকে আমরাও চিনি, বেশ কিছু অভিনেতা বন্ধু যারা ধরুন বিক্রমেরও বন্ধু, আমাদেরও বন্ধু। আমি অনিন্দর নাম নিচ্ছি। অনিন্দকে আমি ফোন করেছি পার্সোনালি বেশ কয়েকবার, পুলিশ ফোন করেছে, বিকজ অনিন্দর কথাটাই মনে পড়েছিল। অনিন্দ যেহেতু সনিকারও বন্ধু ছিল, বিক্রমেরও বন্ধু ছিল, অনিন্দকে আমিও চিনতাম, আমরা একসাথে কাজ করেছি একই সিরিয়ালে। অনিন্দকে আমি ফোন করেছি, বেশ কয়েকবার ফোন করেছি, অনিন্দ ফোন তোলেনি। পুলিশ ফোন করেছে, অনিন্দ ফোন তোলেনি। তারপরে আমাদের বাকি যে বন্ধু বান্ধবরা ছিল তারা বিভিন্ন নাম্বার থেকে অনিন্দকে ফোন করেছে, অনিন্দ ফোন তোলেনি। এবং শুধু তাই নয়, তারপরে একটা কল আমাদের কারোর কাছে আজও আসেনি। এবং নিচে যখন অনিন্দ আসে, তারপরে ওপরেও একবারও আসেনি। মানে আমরা না কোনোভাবেই ওর বাড়ি অবধি পৌঁছতে পারছিলাম না। মাঝখানে একবার বিক্রম একটু সেন্স আসে বিক্রমের, তখন পুলিশ ওকে গিয়ে আরেকবার জিজ্ঞেস করে যে সনিকার বাড়ি কোথায়। ও কোনো রকমে হেস্টিংস বলেছিল, সেই সূত্রে হেস্টিংস থানায় খবর দিয়ে থানা থেকে ওর বাড়িতে ইনফর্ম করা হয়। সোলাঙ্কি, সোনিকার যে ফোনটা আপনাদের কাছে ছিল, যে ফোনটা লক আপনারা কিছুতেই খুলতে পারছিলেন না, সেই ফোনটা তারপর কোথায়? পুলিশের হাতে দিয়ে দিয়েছি আমরা। অর্থাৎ সোনিকার ফোন এই মুহূর্তে পুলিশের হাতে রয়েছে। আমরা একটা ছোট্ট বিরতি নেব। সোলাঙ্কি, আমাদের সঙ্গে থাকুন। আমাদের সঙ্গে অবশ্যই আইনজীবীও রয়েছেন, আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি রয়েছেন, এবং অবশ্যই অভিষেক দাশগুপ্ত রয়েছেন, মাফ করবেন অভিষেক দত্তা রয়েছেন আমাদের সঙ্গে, এবং আপনিও রয়েছেন, দর্শকও রয়েছেন আমাদের সঙ্গে। একটা ছোট্ট বিরতির পর ফিরে আসছি খুব তাড়াতাড়ি, সঙ্গে থাকুন। সোনিকার মৃত্যু রহস্য নিয়ে কথা হচ্ছে, এবং যারা বিক্রমকে চিনতেন, যারা সোনিকাকে চিনতেন, এরকমই কিছু মানুষও আমাদের সঙ্গে আজকের এই আলোচনা রয়েছেন, আইনজীবীও রয়েছেন, এবং তাদের সঙ্গে কথা বলতে গিয়ে সোলাঙ্কির সঙ্গে একটু আগে কথা হচ্ছিল বিরতির আগে, এবং তিনি জানালেন সোনিকার ফোন এখন কোথায়।
যে ফোন নিয়ে রহস্য তৈরি হয়েছিল, সোনিকার ফোন কোথায়, ইটিভি নিউজ বাংলাকে জানালেন সোলাঙ্কি। সোলাঙ্কিকে প্রথম সোনিকার ফোন দেওয়া হয়, পাসওয়ার্ড না জানায় সোলাঙ্কি এবং তার সঙ্গে আর যে বন্ধুরা ছিলেন বিক্রমে তারা কেউই খুলতে পারছিলেন না। তখন পুলিশকে ফোন ফেরত দেন সোলাঙ্কি। সোলাঙ্কি জানালেন তাকে ব্যাগ দেওয়া হয়েছিল এবং সোনিকার ফোনও দেওয়া হয়েছিল। সোনিকার ব্যাগ ফোন দুটোই রক্ত মাখা ছিল এবং সেই অবস্থাতে সেই ফোনের লক খুলে কোনো মতে কোনো অন্তত একটা কন্ট্যাক্ট জোগাড় করার চেষ্টা করছিলেন তারা, কিন্তু লক খুলতে পারেননি। তারপরে সেই ফোন পুলিশকে দেওয়া হয়। ইটিভি নিউজ বাংলাকে কিছুক্ষণ আগেই জানিয়েছেন সোলাঙ্কি। সোলাঙ্কি আমাদের সঙ্গে রয়েছেন এবং আমাদের সঙ্গে রয়েছেন অভিষেক, রয়েছেন আইনজীবী। আমি একটু নৃপেন্দ্রবাবুর কাছ থেকে জেনে নেব। নৃপেন্দ্রবাবু, এইরকম একটা কেসে যখন দুর্ঘটনায় একজনের মৃত্যু হয়েছে আর একজন আহত হাসপাতালে রয়েছেন, তখন যার মৃত্যু হয়েছে বা যিনি আহত তাদের যে জিনিসপত্র, ব্যাগ, মোবাইল, ঘড়ি, এগুলো কার কাছে থাকা উচিত, কিভাবে থাকা উচিত? এটা তো পুলিশের কাছে থাকা উচিত, সঙ্গে সঙ্গে কনফিসকেট করে নেবে অ্যাক্সিডেন্টের পরে। এটা পাবলিকের হাতে যায় কি করে? এটা দুর্ভাগ্যজনক পরিস্থিতি যে পুলিশ প্রম্পট অ্যাকশন নেয়নি। সেই ফোনটাকে নিয়ে অন্য কেউ ট্যাম্পার করতে পারে কি করে? সে তো পুলিশের হেফাজতে থাকবে। অর্থাৎ এক্ষেত্রেও পুলিশের গাফিলতি ছিল। হ্যাঁ, অবভিয়াসলি। অভিষেকের কাছে একটু জানতে চাই। অভিষেক, একটু আগেই সোলাঙ্কির সঙ্গে কথা হয়েছে, আপনিও নিশ্চয়ই শুনেছেন সোলাঙ্কি কি বলেছেন। এরপরেও কি আপনাদের অভিযোগ রয়েছে যে বিক্রম কোনো কিছু লুকোচ্ছেন বা বিক্রম সত্যি কথা বলছেন না, বিক্রম তদন্তে সাহায্য করছেন না, বিক্রমের গাফিলতিতেই মৃত্যু হয়েছে সোনিকার? এখানটা প্রথমেই আমি যেটা বলবো, ফোনটা ওনার কাছে আছে। এখন সব জায়গায় নিউজে এখন দেখা যাচ্ছে কি ফোনটা পাওয়া যাচ্ছে না, পুলিশ এখন ফোনটা খোঁজার তদন্ত করছে। তাদের যখন তার হাতে ছিল ফোনটা, সেটা কোথায় গেল, সেটা কি আদৌ পুলিশের কাছে আছে না সেটাকে কি কোনো রিমুভ করা হয়েছে, সেটা কিন্তু সোলাঙ্কি বলতে পারবে। এখানটায় কে বন্ধুরা ছিল তার সঙ্গে, তাদের নাম কি কি, সোলাঙ্কি একটু আগেই বলেছেন, তবু যখন আপনি বলছেন আরেকবার অনুরোধ করছি সোলাঙ্কিকে। সোলাঙ্কি, আরেকবার যদি আমাদের বলেন, আপনার কাছে ফোন ছিল, আপনি আপনার বন্ধুরা আপনারা চেষ্টা করছিলেন ফোনের লক খুলে অন্তত একটা কন্ট্যাক্ট যদি পাওয়া যায়, তারপর ফোনটা কোথায় গেল? তারপর দেখো যা সিচুয়েশন ছিল, তারপরে উই ওয়ার ভেরি বিজি উইথ বিক্রম। মানে বিক্রমের তখন ওষুধ লাগছে, নানান মানে বিভিন্ন সময় ডাক্তার ডেকে পাঠাচ্ছে আমাদেরকে। ফোনটা আমি পুলিশের হাতে দিয়ে কিন্তু বেরিয়ে গেছি। তারপর ফোনের কি হয়েছে সেটা কিন্তু আমরা জানি না, কারণ পুলিশকে না, তারপরে আমি একবার জিজ্ঞেস করেছিলাম, আমি পার্সোনালি জিজ্ঞেস করেছিলাম যে সনিকার বাড়িতে কি খবরটা পৌঁছেছে। ওরা বললো হ্যাঁ, আমরা থানা থেকে ইনফর্ম করে দিয়েছি। তার বেশ অনেকক্ষণ পরে সাহেবকে আমি দেখতে পাই। সাহেব ঢোকে, বেশ কিছুক্ষণ পরে আমি বেরিয়ে যাই, তার কারণ আমার সেদিন শুটিং ছিল, আমাকে শুটিংয়ে চলে আসতে হয়েছিল। এবং তারপরে সেই ফোনের কি হয়েছে আমি কিন্তু জানি না। থ্যাংক ইউ সোলাঙ্কি, সঙ্গে থাকুন, আমাদের সঙ্গে থাকুন সোলাঙ্কি। অভিষেক, এরপরে কি বলার রয়েছে? ফোন তো পুলিশের হাতে দেওয়া হয়েছিল। হ্যাঁ, আমার কোয়েশ্চেন ছিল সোলাঙ্কি, না সোলাঙ্কি যদি এই ইন্ডাস্ট্রিতে আছে, সাহেবের নাম্বারও হওয়ার কথা ছিল ওর কাছে, সে সাহেবকে কেন ফোন করে ইনফর্ম করেনি কি এই ঘটনা হয়েছে সনিকার সঙ্গে? তার কাছে সনিকার মা বাবার নাম্বার ছিল। আমার এটাতে একটা কথা বলার আছে, আমি সাহেব, আমি ইন্ডাস্ট্রিতে, আমি একটা কথা বলি, আমি ইন্ডাস্ট্রিতে আছি মানে এই নয় যে আমার সারা পৃথিবীর সমস্ত লোকের ফোন নাম্বার থাকবে। ইট ইজ নট পসিবল ফর মি। আমি ভীষণ কম মিশি আমার ইন্ডাস্ট্রিতে, আমি খুব কম পার্টিজে যাই, হোয়াট এভার। আমার ইন্ডাস্ট্রির বন্ধু বান্ধবের সংখ্যা ভীষণ কম। আমার পক্ষে সারা পৃথিবীর যে কজন ইন্ডাস্ট্রির মানে অভিনেতা অভিনেত্রী আছে তাদের সবার ফোন নাম্বার কি থাকা পসিবল? আমার কাছে তো নেই। আমি কেন, মানে আমি কিভাবে পাবো বলুন তো? তাছাড়া সোলাঙ্কি, সে সময় আপনার যা মানসিক পরিস্থিতি ছিল তাতে হয়তো সম্ভব ছিল না। আমি একটু অভিষেকের কাছে জানতে চাইবো। অভিষেক, বিক্রমের বিরুদ্ধে কি অভিযোগ আপনাদের? না আপনি আমার কাছে সাহেবকে আমি চিনি না। I তো do not even know him. I know him from films. আমি ওকে চিনি, ও অভিনয় করে একদম সেই সূত্রে। আমি তো পার্সোনালি চিনি না ওকে। অভিষেক, প্লিজ বলুন। ঠিক আছে, আমার বিক্রমের এগেইনস্টে কোনো অভিযোগ বলে বলছি না, আমি বলছি ফ্যাক্টস আমাদের জানা উচিত। যেই জিনিসটা হয়েছিল সেদিন সেটা ট্রুথফুলি জানা উচিত, সবার জানা উচিত। ইনফ্যাক্ট আমি বলতে চাইছি যে সনিকার মা বাবার সঙ্গে বসেছিলাম, তাদের একটাই বক্তব্য ছিল, আমার কাছে ছিল না। না ঠিকই সোলাঙ্কি, ঠিকই
আপনার কাছে সাহেবের ফোন নাম্বার নাই থাকতে পারে, সেটাই স্বাভাবিক, সবার কাছে সবার ফোন নাম্বার থাকবে না, আপনার কাছে নাই থাকতে পারে সোলাঙ্কি। ঠিক, আমি একটু অভিষেকের কাছে জানতে চাইছিলাম যে আমি সেটাই, হ্যাঁ আমি অভিষেকের কাছে জানতে চাইছিলাম যে তাহলে বিক্রমের বিরুদ্ধে আপনাদের ঠিক অভিযোগ কোন জায়গায়? সত্যিটা তো বেরিয়ে আসার জন্য তদন্ত চলছে, তদন্ত একরকম ভাবে চলছে। ফরেন্সিক টিম সেদিনই ঘটনাস্থলে গিয়েছিল, গাড়ির কি পরিস্থিতি সেই সব নমুনা নিয়েছে এবং তারপরে কাল 3 ঘন্টার দীর্ঘক্ষণ 3 ঘন্টারও বেশি সময় ধরে মাঝরাত পর্যন্ত কাল জেরা হয়েছে, আজও জেরা করা হচ্ছে বিক্রমকে। আপনাদের ঠিক অভিযোগটা কোথায়? না, আমাদের অভিযোগটা এটা কিন্তু ভুল বলা হচ্ছে। বিক্রম আর সনিকা দুজনেই আমার বন্ধু ছিল। ইনফ্যাক্ট বিক্রমের লাস্ট ইনস্টাগ্রামের 2টো ছবির মধ্যে আমরা পার্টি করছিলাম তার আগের দিন বৃহস্পতিবার, সেখানটায় আমার ছবিও আছে। এমন না যে আমি বিক্রমের শত্রু, আমি কিন্তু বিক্রমের বন্ধু। আমার এতটুকুনি বক্তব্য, তার যেই অ্যাক্সিডেন্টটা, দুর্ঘটনা যে কারো হতে পারে, কিন্তু তার দায়িত্বটা নেওয়া তার উচিত। যে একজন নিজেকে অ্যাক্টর, যে একজন রোল মডেল, we always look up to a role model. He is supposed to be a role model. তার ফ্যানেদের কাছে তার কি রইল তাহলে? সোলাঙ্কি বোধহয় কিছু বলতে চাইছিলেন। সোলাঙ্কি, আমি আমি জাস্ট এখানে একটা ইনফরমেশন অ্যাড করতে চাই, যেটা আমি জানি। ঘটনাটা যেদিন ঘটে তার পরের দিন, মানে সেই দিনটা তার পরের দিন বিক্রমের বাবা মা সনিকার বাড়িতে গেছিলেন এবং আমি এটাও জানি যে সনিকার ক্রেমেশনে কিন্তু বিক্রমের ফ্যামিলি এবং বেশ 2-1জন খুব কাছের যারা ছোটবেলার বন্ধু ওর, তারাও কিন্তু সেখানে প্রেজেন্ট ছিল। সোলাঙ্কি, আপনাদের বলতে চাই আমি যে অনিন্দর কথা বলছেন সোলাঙ্কি, এবং অভিষেক একটু আগে বললেন যে অভিষেক আপনি দুজনেরই বন্ধু ছিলেন। অনিন্দর বক্তব্য আমরা একবার শুনবো, কারণ অনিন্দকে 3 ঘন্টার উপর কাল জেরা করা হয়, তার সঙ্গে কথা বলা হয় এবং তারপর অনিন্দ বেরিয়ে এসে সাংবাদিকদের সামনে কি বললেন আমরা একবার শুনে নেব। সেদিনকে আমার মনে হয়েছিল যে মদ্যপান করেছিল। একসাথেই ছিলে তোমরা, এগুলো তো তদন্ত সাপেক্ষ ব্যাপার, পুলিশকে পুলিশের কাজ করতে। সেদিনকে আমার মনে হয়েছিল যে মদ্যপান করেছিল। একসাথেই ছিলে তোমরা, এগুলো তো তদন্ত সাপেক্ষ ব্যাপার, পুলিশকে পুলিশের কাজ করতে দিন। সোলাঙ্কি, এই মদ খাওয়াটাই কি কোনোভাবে দুর্ঘটনার কারণ বলে মনে হয় আপনার? দেখো, আমি যে ছবিটা দেখলাম সেটা, যে ছবিটা এখন ভাইরাল, বিক্রমের হাতে একটা গ্লাস, আমি এর আগেও বলেছি, সেই গ্লাসটাতে কি ছিল সেটা একটা প্রশ্ন। 2 নম্বর, ও যে মদটা খেয়েছিল সেটা কিন্তু ও স্বীকার করেছে। আমার প্রশ্ন হচ্ছে যে হোয়াট ইজ দ্য থিন লাইন, মানে বিং ড্রাঙ্ক অ্যান্ড ড্রিঙ্কিং এর মধ্যে কিন্তু একটা ডিফারেন্স আছে। আমি আবারও বলছি, সত্যিটা সামনে আসা কিন্তু বিক্রমের জন্য ভীষণ প্রয়োজন। মানে যেটা হচ্ছে সোশ্যাল মিডিয়ায় জাস্টিস চাওয়ার নামে, আমার সিরিয়াসলি এতটা খারাপ এর আগে সত্যি কখনো লাগেনি। জাস্টিস চাইতেই পারি আমি কারোর জন্য, আমার সিম্প্যাথি কমপ্লিটলি রয়েছে সনিকার প্রতি, বিকজ একটা এত ট্যালেন্টেড মডেল, এত অ্যাসপিরেশনস ছিল তার জীবনে, সে অকালে চলে গেছে, তার প্রতি তো সিম্প্যাথি থাকবেই। কিন্তু জাস্টিস চাইতে গিয়ে যে ক্যারেক্টার অ্যাসিসিনেশনটা হচ্ছে, যে হ্যারাসমেন্টটা হচ্ছে, সেটা কোথাও বোধহয় প্রয়োজন ছিল না। এবং ও যে, আমি তোমায় আজকে আমি শুনলাম যে ও স্বীকার করেছে যে ও মদ খেয়েছে। মদ খাওয়া এন্ড বিং ড্রাঙ্ক, সোলাঙ্কি একটা সত্যি ডিফারেন্স আছে। আমরা এরকম বহু পার্টিতে যাই, আমি একটা শেষ করে নিই, আমরা এরকম ধরো একটা এরকম বহু পার্টিতে যাই, যে পার্টিতে একটা গ্লাস আমাদেরকে নিতেই হয় হয়তো, সেটার সঙ্গে এবার ব্লাড টেস্টে যতক্ষণ না হচ্ছে অ্যালকোহলের পরিমাণ কতটা আছে সেটা তো বোঝা সম্ভব নয়, তাই না? ঠিক সোলাঙ্কি, আমি সেটার জন্য একটু ওয়েট করি আমরা। ঠিক ওই যে ভিডিও যেটা ভাইরাল হয়েছে, সেই ভাইরালে যে পানীয় ছিল সেটা মদ নাকি অন্য কিছু সেটা প্রমাণ সাপেক্ষ, সেটা পরের বিষয়, সেটা তদন্তকারীরা ভাববেন, সেসব নিয়ে কোনো কথা না। শুধু এটুকুই আপনাকে বলার, বা এটুকুই আমরাও জানতে চাইছি যে বিক্রম আজ তো স্বীকার করেছেন, হ্যাঁ তিনি সেদিন মদ খেয়েছিলেন, সে যত কমই হয়ে থাকুক। অথচ যেদিন তিনি জামিন নিলেন, অন্তর্বর্তীকালীন জামিন, যেদিন তিনি জামিন নিলেন, সেদিন তিনি সাংবাদিকদের সামনে কি বললেন সেটা একবার আমরা শুনবো। আরো অনেক কিছু শুনছি। I was intoxicated while driving, গাড়ি 120-তে চলছিল, so on and so forth। না, এগুলোর মধ্যে একটাও ঠিক নয়। তার ডিটেল অবভিয়াসলি ইনভেস্টিগেশন চলছে, পুলিশ ডিপার্টমেন্ট কাজ করছেন, আপনারা সবাই জানতে পারবেন।
সবাই বুঝতে পারবেন। আরো অনেক কিছু শুনছি। I was intoxicated while driving, গাড়ি 120-তে চলছিল, so on and so forth। না, এগুলোর মধ্যে একটাও ঠিক নয়। তার ডিটেল অবভিয়াসলি ইনভেস্টিগেশন চলছে, পুলিশ ডিপার্টমেন্ট কাজ করছেন, আপনারা সবাই জানতে পারবেন, সবাই বুঝতে পারবেন। অভিষেক, আপনাদের কি এখানেই অভিযোগ যে সেদিন কেন এই কথা বলেছিলেন, আজ কেন বলছেন বিক্রম তিনি মদ খেয়েছিলেন? ডেফিনেটলি, কারণ একজন যে প্রথমে একটা ডিফারেন্ট স্টেটমেন্ট দেয়, সে পরে স্বীকার করে যে আমি ড্রিঙ্ক করছিলাম, যেহেতু সেই ভিডিওটা ভাইরাল হয়েছে, তার কোন স্টেটমেন্টটা এখন সত্যি মানা যাবে? একটা ছোট্ট বিরতির সময় হচ্ছে, স্টেটমেন্ট দিচ্ছে, পরের দিন আরেকটা, তার পরের দিন আরেকটা স্টেটমেন্ট হতে পারে। অভিষেক প্লিজ সঙ্গে থাকুন। সোলাঙ্কি আমাদের সঙ্গে রয়েছেন, আইনজীবী আমাদের সঙ্গে রয়েছেন নৃপেন্দ্র রঞ্জন মুখোপাধ্যায়। একটা ছোট্ট বিরতির পর ফিরছি এই আলোচনায়, সঙ্গে থাকুন। সনিকার মৃত্যু রহস্য, যে রহস্যের জট 12 দিনও খোলেনি, তার কারণ এখনো পর্যন্ত বোঝা যাচ্ছে না যে সত্যি কি কোথাও গাফিলতি ছিল। সেই সময় যিনি গাড়ি চালাচ্ছিলেন, ড্রাইভ করছিলেন বিক্রম, তার কোনো গাফিলতি ছিল নাকি নেছকি একটা দুর্ঘটনা? পুলিশ তদন্ত চালাচ্ছে। আমাদের এই মুহূর্তে আলোচনার শেষ পর্বে এসে গিয়েছে। আমাদের সঙ্গে রয়েছেন নৃপেন্দ্র রঞ্জন বাবু। আমি একটু তার কাছে জেনে নিতে চাইবো যে এই মুহূর্তে যে পরিস্থিতি, তাতে 304-এর এ ধারায় মামলা চলছে। কখনো কি এটা 304 হয়ে যেতে পারে এই ধারাটা? মানে এই 304 ধারা এটা বদলানো সম্ভব কিসের ভিত্তিতে? দেখুন, আমি যেটা বললাম যে লেভেল অফ নেগলিজেন্স একটা থাকে। এখানে যদি জেনে বুঝে মৃত্যুর দিকে এগিয়ে যায় কেউ বা ইনভাইট করে ফ্যাটাল অ্যাক্সিডেন্ট, তাহলে সেটা চেঞ্জ হয়ে যেতেই পারে 304-এ। কিসের ভিত্তিতে? মানে ঠিক তদন্তের কোন জায়গায় তদন্ত করলে বা কিভাবে, কোনো কারো বয়ানের ভিত্তিতে বা কিসের হিসেবে? দেখুন, নেগলিজেন্স মানে হচ্ছে ল্যাক অফ কেয়ার অ্যান্ড কশন। এখানে ইফ দের ইজ সামথিং মোর দ্যান ল্যাক অফ কেয়ার অ্যান্ড কশন, দেন ইট মাইট চেঞ্জ, দি সেকশন মে চেঞ্জ, ইট মে ট্যান্টামাউন্ট টু কালপেবল হোমিসাইড। আরও একটা বিষয় নৃপেন্দ্র রঞ্জন বাবু আপনার কাছ থেকে জেনে নেব। সেদিন বিক্রম মেনে নিয়েছেন সেদিন তিনি মদ্যপান করেছিলেন। মদ্যপান করা আর মদ্যপ হওয়া তো এক বিষয় নয়। না, সেক্ষেত্রে বডির উপর কন্ট্রোল চলে যায়, গাড়ির উপর কন্ট্রোল চলে যায়, তার নিজের উপর কন্ট্রোল চলে যায়, সেটাকে বলে ইনটক্সিকেশন। সেটা কি করে জানা যাবে? সেটা ওই ব্লাড লেভেল টেস্ট, মানে অ্যালকোহল লেভেল টেস্ট করলে পাওয়া যেত, বোঝা যেত, জানা যেত। জানা যেত বলছেন, মানে 9 দিন পরে যে ব্লাড টেস্ট থাকবে না, সেটা অ্যাবজর্ব হয়ে গেছে, সেটাতে কিছু পাওয়া সম্ভব হবে না বলছেন? না, সেটা অ্যাবজর্ব হয়ে গেছে। তার মানে আরো আগে করা উচিত ছিল। একটা ভাইটাল টেস্ট মিস হয়ে যাচ্ছে এখানে, আরো আগে সেটা করা উচিত ছিল তাহলে, একদম অ্যাট দ্য ভেরি ফার্স্ট ইনস্ট্যান্স। আমি একটু সোলাঙ্কির কাছে জানতে চাইব। সোলাঙ্কি, তদন্ত চলছে, তদন্তের মতো এগোবে, ঠিক সত্যিটা কি সেটা অবশ্যই জানা যাবে। এখানে একটা উদাহরণের কথা বারবার সবাই বলছেন বিভিন্ন মহল থেকে, কালিকা প্রসাদের মৃত্যুর ঘটনা। কালিকা প্রসাদের গাড়ি যিনি চালাচ্ছিলেন তার বিরুদ্ধে কেস হয়েছে, মামলা হয়েছে, তিনি এই মুহূর্তে জেলে। আপনি কি মনে করেন যদি সেলিব্রিটি না হতেন, যদি একজন সাধারণ মানুষ হতেন বিক্রম, তাহলে তার সঙ্গেও এই ধরনের ঘটনাই ঘটতো, এত কিছু হতো না? এইটাই আমার বক্তব্য। আমি অনেকদিন ধরে তো সবটাই কানে আসছে, সোশ্যাল মিডিয়াতে বলো, আমি দেখছিও। আমার মনে হওয়াটা তো সবটা নয় বা শেষ কথা নয়। আমরা যারা প্রত্যেকে মতামত দিচ্ছি, ধরো সোশ্যাল মিডিয়াতে, টেলিভিশন চ্যানেলে, নিউজ চ্যানেলে, যারা প্রত্যেকে মতামত দিচ্ছি, জাজমেন্ট দিচ্ছি, নিজেদেরকে বিচারকের আসনে বসিয়ে দিচ্ছি প্রত্যেকটা মুহূর্তে, আমাদের কারোরই মনে হওয়াটা কিন্তু আলটিমেট নয়। সেক্ষেত্রেও পুলিশ মামলা করেছিল 304-এ, বিক্রমের ক্ষেত্রেও পুলিশ মামলা করেছে 304-এর এতে। এই দুটো কেন হয়েছে, তফাৎটা কেন হলো, সেটা আমার তোমার মতন সাধারণ মানুষের পক্ষে সত্যি জানা সম্ভব নয়। যদি ডিফারেন্স হয়ে থাকে, একদম হুবহু একই ঘটনায় যদি ডিফারেন্স হয়ে থাকে, তাহলে সেটা ভুল হয়েছে। এবার বুঝতে হবে যে ওর ক্ষেত্রে লঘু পাপে গুরুদণ্ড হলো না, এর মানে তোমার লঘু
লঘু পাপে গুরুদণ্ড হচ্ছে না লঘু দণ্ডে গুরু পাপ হচ্ছে, সেইটা আমাদের একটু বুঝতে হবে। কেন বিক্রমের সাথে এটা ডিফারেন্স সেটা তো আমার পক্ষে বলা সম্ভব নয়। সোলাঙ্কি প্লিজ আমাদের সঙ্গে থাকুন। আমি একটু অভিষেকের কাছে জেনে নিতে চাইব, অভিষেক, অর্ণবের ক্ষেত্রে অর্ণব জামিনও পাননি, অর্থাৎ যিনি গাড়ি চালাচ্ছিলেন কালিকা প্রসাদে তিনি জামিনও পাননি। এক্ষেত্রে বিক্রম জামিন পেয়ে গিয়েছেন, সেলিব্রিটি বলে কি? ডেফিনেটলি দেয়ার ইজ আ ডিফারেন্স হুইচ ইজ কোয়াইট ভিজিবল। মানে লোকে, এটা তো আমি বলছি না, এটা কমন লোকেরা বলছে, যারা দেখছে, যারা এই কেসটাকে ফলো করছে তারাই বলছে এটা, কি এটা একতরফা এখানটায় জাজিং হচ্ছে। এখানটায় সেলিব্রিটি বলে তাকে ট্রিটমেন্ট আলাদা দেওয়া হচ্ছে, আর কমন লোকেদের আলাদা ট্রিটমেন্ট দেওয়া হচ্ছে। খুব স্পষ্ট কথা আপনার কাছে জানতে চাইছি, যা পরিস্থিতি এবং এখনো পর্যন্ত যা হয়েছে তারপরে আপনার কি মনে হয়, আপনি কি বিক্রমের শাস্তি চান? আমি সত্যটা জানতে চাই, তারপরে শাস্তি দেওয়ার জন্য আমি তো ডিসাইড করতে পারবো না বা জাজ করতে পারবো না কি শাস্তি দেওয়া যায় কি না যায়, এটা আমি আইন সিস্টেমের ওপর ছেড়ে দিতে চাই। বাট সত্যিটা কি হয়েছে, সেই রাতে কি ঘটনা ঘটেছে, সে আদৌ জোরে গাড়ি চালাচ্ছিল না সে ইনটক্সিকেটেড ছিল, এগুলো সামনে আসা খুব দরকার। সোলাঙ্কি, এমন একজন মানুষ নিয়ে কথা হচ্ছে, যে দুজন মানুষকে নিয়ে কথা হচ্ছে তাদের মধ্যে একজন মানুষ এই মুহূর্তে নেই, আর একজন মানুষ যে মানুষটাকে আপনি চেনেন, আপনি এই ইন্ডাস্ট্রিতে খুব কম মানুষকে চেনেন বা খুব কম মানুষ আপনার বন্ধু, তাদের মধ্যে একজন, তাকে নিয়ে এতক্ষণ ধরে আমরা কথা বলে যাচ্ছি বা এর আগেও আপনি কথা বলে এসেছেন, গত 11 দিন ধরে আপনাকে কথা বলতে হয়েছে এবং হয়তো ভবিষ্যতেও বলবেন। যদি কোনোভাবে কোথাও কোনো ভুল হয়ে থাকে, কোথাও যদি কেউ ভুল করে থাকে, আপনি অবশ্যই বলবেন। জানতে চাইব সেই মানুষটা, যে মানুষটা প্রথমে একবার বললেন তিনি মদ খাননি, তার ঠিক কদিন পরেই বললেন হ্যাঁ তিনি মদ খেয়েছেন, এই মানুষটাকে আপনি খুব কাছ থেকে দেখেছেন, মানুষ হিসেবে বিক্রম কেমন? তোমার প্রথম কথাটা নিয়ে বলি, তুমি যখন আমাকে ওই এটা শোনালে, আমি নিজেও অনেকবার শুনেছি বিক্রম যেটা বলেছে, আই ওয়াজ নট ইনটক্সিকেটেড ওয়াইল ড্রাইভিং। আমার মনে হয় হোয়াট হি মেন্ট ওয়াজ আমি মদ্যপ ছিলাম না, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে, এবার তোমার দ্বিতীয় কথায় আসি, বিক্রম মানুষ হিসেবে কিরকম। আমি বিক্রমকে প্রায় 2 বছর তো হলো চিনি, খুব কাছ থেকে চিনি, আমরা ভীষণ ভালো বন্ধু, খুবই বন্ধু। এবং সনিকার কথা আমি বিক্রমের মুখেই বহুবার শুনেছি, কিন্তু সনিকার সাথে আনফর্চুনেটলি আমার কোনোদিন সামনাসামনি দেখা হয়, আলাপ হয়নি এবং আর তো হবেও না। ভীষণ জলি ছেলে, ও শুটিংটা সবসময় মাতিয়ে রাখতো, আমাদের মধ্যে সর্বক্ষণ ঝগড়া হতো, ঝগড়াটা অবভিয়াসলি অন এ হেলদি নোট, সেটা আমাদের ইউনিটের সবাই জানে। তো we are missing him, we are definitely missing him, a very dear friend and a very good co-actor. সোলাঙ্কি, যে সিরিয়াল তুমি এবং বিক্রম, যে সিরিয়ালে দীর্ঘ 2-2.5 বছর ধরে একসঙ্গে কাজ করছো, পুরো বাংলার মানুষ আপনাদের দেখেন, সেখানে বিক্রম আপাতত কদিনের জন্য নেই, কোনো নতুন টার্ন রয়েছে কি গল্পে? বিক্রম ছিল না, বিক্রম আবার শুরু করেছে কাজ, রাদার কাজ শুরু করতে বাধ্য হয়েছে, কারণ একটা কমিটমেন্টের জায়গা থাকে। আমরা যারা লিড করি সিরিয়ালগুলোতে, প্রত্যেকটা সিরিয়ালে যারা যারা আমরা লিড করি, তারা প্রত্যেকে একটা কন্ট্রাক্ট, একটা লিগাল কন্ট্রাক্টের আন্ডারে থাকে। আন্ডার এনি সার্কামস্ট্যান্সেস, আমাদের লিগাল কন্ট্রাক্টে বড় বড় করে লেখা থাকে, আন্ডার এনি সার্কামস্ট্যান্সেস দ্য ফার্স্ট প্রায়োরিটি শুড বি ইয়োর ওয়ার্ক। সেক্ষেত্রে ওর কাজে যোগ দেওয়াটা প্রচণ্ডভাবেই প্রয়োজন ছিল, তার কারণ এতগুলো মানুষের রুজি রোজগার, এতগুলো মানুষের পরিশ্রম, এতগুলো মানুষের স্বপ্ন, সমস্তটা এই সিরিয়ালটা ঘিরে চলছে। তো ন্যাচারালি ও কিভাবে, ওর জায়গায় আমি থাকলে কাজটা কিভাবে করতে পারছে আমি জানি না, অদ্ভুত খারাপ লাগছে। ওকে আমি এরকমভাবে তো কখনো দেখিনি ফ্লোরে, কিন্তু ওই আর কি, যে আমাদের তো লিগাল বাউন্ডারিজগুলোর বাইরে আমরা বেরোতে পারি না, যে কারণে কাজে ওকে আবার জয়েন করতে হয়েছে। এবং জানি না গল্পের ভবিষ্যৎ কী হবে জানি না, তবে একটা লস তো বটেই। কাজটা নিঃসন্দেহে কঠিন এবং
হয়তো 1% হলেও সহজ হয়ে যায়। আপনাদের মতো মানুষটা যদি সবসময় সঙ্গে থাকেন তাহলে যেদিন সত্যিটা বেরিয়ে আসবে সেদিন আবার অভিষেক এবং সোলাঙ্কি আপনাদের দুজনের সঙ্গে কথা হবে। আপনাদের প্রতিক্রিয়া অবশ্যই জানতে চাইবো। এই মুহূর্তে যা পরিস্থিতি, যা তদন্তের গতি প্রকৃতি, আমি একবার নৃপেন্দ্রবাবুর কাছে সবচেয়ে শেষে জেনে নিতে চাইবো, তাতে কি মনে হয় পুলিশ কিভাবে এগোতে পারে বা এই কেস ঠিক কোথায় গিয়ে শেষ হতে পারে? কারণ বেশ কিছু জায়গায় পুলিশের গাফিলতি ইতিমধ্যেই নজরে আসছে। সেগুলো হয়তো পুলিশ কভার আপ করবে, সাবস্টান্সিয়াল এভিডেন্স দিয়ে কেসটাকে প্রমাণ করার চেষ্টা করবে, যেটা সত্য সেটা উদ্ঘাটন করার চেষ্টা করবে। তবে এই কেসের আর একটা দিক আছে, সেটা হলো যে এত বড় একটা অ্যাক্সিডেন্ট হলো, এত বড় একটা ইম্প্যাক্ট হলো, কিন্তু দামি গাড়ির এয়ারব্যাগ খুললো না, এটা কিন্তু খুব আশ্চর্যজনক ব্যাপার। এই অ্যাসপেক্টটাও খুঁটিয়ে দেখা উচিত যে কেন এটা ঘটেছে। এখনো পর্যন্ত যে যে জায়গাগুলোয় গাফিলতি ছিল পুলিশের, সেই জায়গাগুলো মেকআপ করে কি সত্যিটা উদ্ঘাটন করা সম্ভব? সেই পরিস্থিতিতে এই মুহূর্তে রয়েছে কেস? সেটা তো সময় বলবে। এখন কতটা কি করতে পারবে পুলিশ, কতটা উদ্ঘাটন করতে পারবে, সেটা সময় বলবে। মানে সত্যি উদ্ঘাটন করার এখনো অবকাশ রয়েছে এতগুলো গাফিলতির পরে, অর্থাৎ দেরিতে ব্লাড টেস্ট, বয়ান নেওয়া হয়েছে দেরিতে, এবং ফুটেজ নেওয়া হয়নি এখনো পর্যন্ত। যাদের কাছে যে ভিডিও ফুটেজে ভাইরাল তা এখনো পর্যন্ত তদন্তের স্বার্থে নেওয়া হয়নি। তারপরেও সম্ভব, আপনি আশাবাদী যে সত্যি উদ্ঘাটন করা সম্ভব? আমি আশাবাদী যে সত্য উদ্ঘাটন হবে। খুব সংক্ষেপে একবার অভিষেকের কাছে জানতে চাইব। অভিষেক, এই মুহূর্তে দাঁড়িয়ে তদন্তের মতো চলছে, হ্যাঁ গতি কিছুটা স্লথ ছিল, বেশ কিছু জায়গায় গাফিলতির কথাও বলা হচ্ছে। এই মুহূর্তে দাঁড়িয়ে আপনাদের কি বক্তব্য, আপনারা কি চান? আমরা চাই যে সত্যটা সামনে আসুক, সেটা যদি ভালো হয় ভালো, খারাপ হয় খারাপ, কিন্তু সত্যটা সামনে আসা উচিত। আর সেই সত্যটাকে নিয়ে যেন সেই হিসেবে জুডিশিয়াল সিস্টেম আমাদের যেটা আছে, তারা যেন সেটাকে সেইভাবে সমানভাবে, মানে কমন সিটিজেন হিসেবে তাকে ট্রিট করে, সেই হিসেবে এটাকে ট্রিট করে যেন এই কেসটাকে। সোলাঙ্কি, খুব সংক্ষেপে জানতে চাইবো, আমার বা আপনার চাওয়ায় বা আমার বা আপনার ইচ্ছে সত্যি কিছু হওয়ার নয়, তবু আপনি যদি আপনাকেই বলা হয় যে আপনি কি চান এই মুহূর্তে যে জায়গায় পরিস্থিতিটা দাঁড়িয়ে রয়েছে, আপনার একজন ভালো বন্ধু আইনি জটিলতায় ফেঁসে রয়েছেন, কিছু মানুষ তার দিকে আঙুল তুলছেন, তিনি নির্দোষ যদি হয়েও থাকেন সেটাও এখনো পর্যন্ত প্রমাণ সাপেক্ষ প্রমাণ করে উঠতে পারছেন না। এরই মাঝে একজনের মৃত্যু হয়েছে, যার মৃত্যু হয়েছে তিনি আপনার বন্ধুর ভালো বন্ধু ছিলেন। এই মুহূর্তে দাঁড়িয়ে আপনি কি চান? দেখুন, আমি চাই সত্যিটা সামনে আসুক, যতটা তাড়াতাড়ি সম্ভব সত্যিটা আসুক। কারণ একটা প্রাণ তো চলে গেছে এবং আরেকটা মানুষ সে জর্জরিত। তো যত তাড়াতাড়ি সত্যিটা সামনে আসবে, আমার বিচার ব্যবস্থার উপর যথেষ্ট আস্থা আছে, পুলিশের উপর আস্থা আছে, নিশ্চয়ই তারা এটা সলভ করবেন। ধন্যবাদ সোলাঙ্কি। অভিষেককে ধন্যবাদ জানাবো এবং নৃপেন্দ্র রঞ্জন মুখোপাধ্যায় আইনজীবী আমাদের সঙ্গে ছিলেন স্টুডিও, ধন্যবাদ জানাবো। আমাদের দর্শককে ধন্যবাদ জানাবো, আমাদের সঙ্গে ছিলেন। সাদা কথা কালো কথা আজ এখানেই শেষ করছি। একটু পরে দেখুন 9টার নিউজ রুম, দেখুন সৌমাদিত্য এবং স্বর্ণালীর সঙ্গে।